তো জয় হিন্দ। তো যেদিন থেকে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম সেই দিন থেকেই ভেবেছিলাম যে যেদিন সাকসেস হয়ে যাব তারপরে একটা সাকসেস স্টোরি নিয়ে আসবো, সবার সাথে শেয়ার করব। তো ভিডিওটা সবাই মানে একদম মন দিয়ে দেখো, পুরোটা আমি রিকোয়েস্ট করছি। মানে এতদিন আমি কোনো ভিডিওতে রিকোয়েস্ট করিনি যে পুরোটা দেখো মন দিয়ে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে একদম মন দিয়ে আমার কথাগুলো শুনো। হ্যাঁ, অনেক নলেজ তো পাবেই, তাছাড়া অনেক মানে মোটিভেশন পাবে, ঠিক আছে? মানে অনেক হেল্প হবে। যারা এসএসসি জিডি সম্পর্কে ধরো অতটা নলেজ নেয় তারা অনেকটা নলেজ পাবে, যাদের নলেজ রয়েছে তারা অনেক মোটিভেশন পাবে। মানে সবার লাভ হবে ভিডিওটা দেখে। এতটুকু বলতে পারবো যে ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, আমার লাইফ থেকে অনেক কিছু জানতে পারবে, বা তোমার সাথে রিলেট করে তুমি হয়তো মানে তোমার অনেক হেল্প হবে। তো একদম শুরু থেকে শুরু করছি। আমার স্কুল লাইফটা, মানে আমি স্কুলে সেরকম পড়াশোনা অত ভালো লাগতো না, আর আমি স্কুল যেতেও চাইতাম না। আমি স্কুল যেতামই না বলতে গেলে। ক্লাস নাইনে তো আমি পরীক্ষায় বসতে পারিনি। মানে সেকেন্ড টার্ম যে এক্সাম হয়েছিল, মানে মিডিলে যে এক্সামটা হয়, ওটাতে এক্সাম আমি বসতে পারিনি, কারণ আমি স্কুলে যাইনি, ঠিক আছে? পরে বসতে পেরেছিলাম কিন্তু নাম এসেছিল না আমার লিস্টে। তো যাই হোক, তো ক্লাস নাইনটা যেমন তেমন করে পার করলাম। ক্লাস টেনে 3 মাস পড়ার পরে তো লকডাউন চলে আসলো মার্চ মাসে। তো গোটা ক্লাস টেন তো পড়াই হলো না। মানে আমার প্র্যাকটিক্যালি দেখতে গেলে ক্লাস নাইন অবধি আমি পড়াশোনা করেছি, মানে স্কুল লাইফ বা টিউশন হোক বা ক্লাস 11 মানে নাইন অবধি ভালো মতন আমি পড়াশোনা করেছিলাম যেমন তেমন করে। কিন্তু ক্লাস টেন পড়ার মানে টেনে তো পুরো লকডাউন। আর মাধ্যমিক তো আমাদের হয়নি, 2021 সালে মাধ্যমিক ছিল। মাধ্যমিক তো আমার একদম হয়নি। মাধ্যমিক না হয়ে আমাদেরকে ক্লাস টেনের রেজাল্ট দিয়ে দিয়েছে। রেজাল্টটা ভালো দিয়েছে, 554 নম্বর দিয়েছিল। তো তারপরে 11-এ উঠি, ঠিক আছে? 11-এ ওঠার পরে মানে আমার ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান আর্মি অফিসার, মানে এনডিএ হয়ে একটা লেফটেন্যান্ট হওয়ার, ঠিক আছে? তো নলেজ কম ছিল কিন্তু ইচ্ছা ছিল। যাই হোক, ইউটিউব থেকে অনেক নলেজ নিতাম যে কীভাবে কী না কী। তো দেখতাম যে ওখানে এয়ারফোর্স বা নেভিতে যেতে গেলে সায়েন্স লাগবে, আর আর্মিতে যেতে গেলে সায়েন্স দরকার নাই। কিন্তু আমি তাও সায়েন্স নিলাম, ঠিক আছে? ভাবলাম যে না, সায়েন্স নেবো, কারণ এক্সাম তো সায়েন্সের মধ্যে থাকবে, অনেক কিছু এক্সামের মধ্যে। তো সায়েন্স নিলাম। তো 11টা যেমন তেমন করে গেল, ওরকম করেই গেল। তো টুয়েলভে মানে টিউশন ফিউশন পড়তাম। তো কিছুদিন পড়ার পরে মনে হলো যে আমার মধ্যে সেই মানে জিনিসটা নাই, কোয়ালিটিটা নাই একটা অফিসার হওয়ার। কারণ একটা অফিসার হওয়ার কোয়ালিটি না এনভায়রনমেন্ট থেকে আসে, চারিদিকে পরিবেশ থেকে আসে। আর আমি মনে করছিলাম যে আমার মধ্যে সেই জিনিসটা নাই। আর আমি আমার এজ ক্যালকুলেট করছিলাম যে হয়তো আমার এজটাও একদম, মানে আমি একটা অ্যাটেম্প দিতে পারবো ইন্ডিয়ার, ঠিক আছে? আর আমার এজটা একদম মানে বেশি হয়েছিল বলতে গেলে। আমার এক ক্লাস যদি আগে থেকে পড়তাম তো ভালো হতো। কারণ ইন্ডিয়াতে না ফর্ম ফিল আপ করার জন্য 16.5 থেকে 17.5 অবধি দরকার। শুধুমাত্র ফর্ম ফিল আপ করার জন্য, কিন্তু মানে এজ হচ্ছে পরীক্ষা মানে সব কিছু সিলেকশন হওয়ার জন্য 18.5 অবধি দরকার, কিন্তু ফর্ম ফিল আপের জন্য 17.5 দরকার। আর আমি হিসাব করলাম যে আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হতে আমার 18.5 হয়ে যাবে। তো তো দেখতে দেখতে গেলে আমার স্বপ্নটা মানে আস্তে আস্তে নষ্ট হয়ে গেলো। আর আমি নিজেকে হার মেনে নিলাম। হার মানাটা উচিত ছিল না, আমাকে চেষ্টা করে যেতে হতো। কিন্তু আমি আগে হার মেনে নিলাম, ভয় পেয়ে গেলাম যে না, এত এত পড়তে হবে, এত ইউপিএসসি ব্যাপার বুঝতে পারছো, ইউপিএসসি এক্সাম কন্ডাক্ট করে এনডিএ, ভালোই টাফ হয়। আর তো যাই হোক, আমি মানে শুরু করার আগে আমি হার মেনে নিলাম। আর মানে সায়েন্স নিয়ে পড়তে গেলে ভালোই টাকা পয়সাও লাগে, বেতন অনেক, টিউশন লাগে না লাগে। তো আমি ভাবলাম যে আমি তো সায়েন্স নিয়ে পড়ে ধরো ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব হবো না, বা আমার তো সেরকম বড় ইচ্ছাও নাই। আর আমি জানি যে ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলে মানে যার মানে সিপাহিতে যেতে গেলে জাস্ট মাধ্যমিক পাস লাগে। আর আমার ইচ্ছা সেটা ছিল যে আমি আর্মিতে চাই, অফিসারে চাই, আর যেটাতে চাই আমি ইন্ডিয়ান আর্মিতে গেলেই হলো। মানে ছোটো থেকে স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মি মানে ইউনিফর্ম চাই আমি, ঠিক আছে? আরও খোঁজ খবর নিয়ে দেখলাম, তো ঠিক আছে, দেখলাম যে ক্লাস 10 অবধি লাগে। দেখলাম বিএসএফ কনস্টেবল বা আরও যেগুলো কনস্টেবল আছে 10th লাগে, মানে মাধ্যমিক পাস হলেই হলো। তো তারপরে আমার মাথায় ভূত আসলো যে মাধ্যমিক পাস যখন লাগে তো আমি আর পড়াশোনা করে কী করবো? হ্যান্ডটাই ওই ফালতু ফালতু শুধু সময়গুলো নষ্ট হচ্ছে পড়াশোনা করে। আমি জাস্ট এইদিকে যেগুলো পড়াশোনা করতে লাগে, মানে টুকটাক যতটুকু নলেজ ছিল ওইভাবেই দেবো। হ্যাঁ, মাঠ করতাম, ঠিক আছে? মাঠে যেতাম, ভাবতাম যে মাঠে দৌড়াদৌড়ি করবো, তাহলেই চাকরি পেয়ে যাবো। মানে আমি ভাবতাম কি যে আর স্কুলিং করে কী করবো? আমার ছোটোবেলায় মাথার মধ্যে ঢুকে গেছিলো যে স্কুল করে আমার লাভটা কী হবে, কলেজ করে আমার লাভটা কী হবে? আমি তো তাড়াতাড়ি চাকরি নিতে চাই, মানে কম বয়সে চাকরি নিয়ে বাবার পাশে দাঁড়াতে চাই, হেল্প করতে চাই বাবাকে, ঠিক আছে? তো আমার বাবা সাধারণ মানে একজন মিস্ত্রি, মানে মিস্ত্রি বলতে কি মানে যে মেকানিক টাইপের, মানে তো এখনকার বর্তমানে টোটো যে হয়, টোটোর যে বডি পার্টস, যে লোহার যে পার্টগুলো হয় সেগুলো ঝালাটালে করে, সেগুলোই কাজ করে, ঠিক আছে? রাস্তার ধারে সেরকম নিজের দোকান নাই, দোকান মানে নিজে বলতে মানে রাস্তার ধারে কাজ করে, ফুটপাতে। তো সেরকম তো মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন না যে সব মানে ক্লাস 12-এ যে আমি পড়াশোনা কন্টিনিউ করতাম, পারতাম, বাবা আমাকে বলেছিল করতে, কিন্তু আমি নিজে থেকে করিনি, যে ভেবেছিলাম যে পড়ে কী হবে। তো যাই হোক, তো এই ভুলটাকে করো না, অবশ্যই পড়াশোনা করো, মানে 12টা পাস করো, কারণ ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। হয়তো আমি আজকে মাধ্যমিক পাস করে চাকরি পেয়ে গেছি, হয়তো আমি 12 না দিয়ে চাকরি পেয়ে গেছি,
সেটা আলাদা কথা, কিন্তু 12 করা আর গ্র্যাজুয়েশন করা অনেকটা ইম্পর্টেন্ট। মানে আমার চাকরি পাওয়ার পরেও তো অনেক লাগবে, প্রয়োজন পড়বে আমার। তো এই হলো আমার এইচএস তো দেওয়া হলো না, ঠিক আছে। আর আমি মানে মানে আমি ধরো 12-এ ওঠার একদিন স্কুল গেছি, তারপরে স্কুল যাইনি, আর টিউশন 2-3 মাস পর পরে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর ভাবলাম যে ইন্ডিয়ান আর্মির পিছনে পড়ে থাকি। আর তখন ওই বছর 2022-এর কথা বলছি, এটা 2022-এর মিডিল টাইমে, তখন যে আন্দোলন হলো আর্মিটাকে নিয়ে, 4 বছর করে দিয়েছিল অগ্নিবীর। তো তারপরে ভ্যাকেন্সি আসলো, ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপ করলাম। তো যখন ডিসেম্বর মাসে 2 তারিখ আমার র্যালি ছিল, তো তার এক সপ্তাহে যখন অ্যাডমিট কার্ড দেয়, তখন আমার অ্যাডমিট কার্ড আসলো না, আমার ফর্মটা রিজেক্ট হয়ে যায়। আর আমি মাঠ করতাম, 1600 মিটার প্র্যাকটিস করতাম, ভালোই টাইমিং এসেছিলো আমার, ঠিক আছে, মানে ভালোই প্রিপারেশন করতাম। 3-4 মাস ধরে আমি একদম পুরো রান করতাম, প্রপার ডায়েট নিতাম, রান করতাম। হ্যাঁ, তখন হচ্ছে আমার বয়স কত ছিল, 18 কেবল হলো, মানে কেবল 18 আমার পড়লাম, তখন থেকে আমি স্টার্ট করে দিলাম। তো তবে যখন দেখলাম যে আমার ফর্মটা রিজেক্ট হয়ে যায় আর্মির জন্য, অগ্নিবীরের জন্য, আমার খুব মনটা ভেঙে যায় যে আমি প্রথম এক্সাম দেবো, প্রথম আমি দেবো, আর এদিকে আমি এইচএস দিলাম না, এদিকে আমার আর্মির এটাও মানে নষ্ট হয়ে যাচ্ছে। আমার আধার কার্ডের নাম ভুল ছিল, একটা স্পেলিং ভুল ছিল, সেই জন্য আর্মির পুরো মানে ফর্মটাই রিজেক্ট, মানে আমার অ্যাডমিট কার্ডই আসেনি, কারণ আমি যে নামটা দিয়েছিলাম আর আমার আধার কার্ডে ভুল ছিল, আমি কোনোদিন দেখিনি, খেয়াল করিনি। হালদারের মানে একটা স্পেলিং ভুল ছিল, DER আমার হয়, আর DAR ছিল তখন আধার কার্ডে। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে আধার কার্ডটা আপডেট করাই, ঠিক আছে। আর তখন আমি ইউটিউবে সার্চ করতে দেখি যে এখন বর্তমানে কী এক্সাম চলছে, মানে এরকম ইউনিফর্ম রিলেটেড বা যে কোনো রিলেটেড মাধ্যমিক পাশে হলো, তো কী এক্সাম চলছে। তো দেখলাম SSC GD বলে একটা এক্সাম হয়, তখন জানতাম না SSC GD কী জিনিস, কিন্তু জানতাম যে হ্যাঁ BSF হয়তো আলাদা জিনিস, আমি শুধু বুঝতাম যে আর্মি আলাদা, BSF আলাদা, এইটুকুটা জিনিস শুধু নলেজ ছিল, কিন্তু অতটা নলেজ ছিল না। তারপরে আমি দেখলাম SSC GD কি, ফর্ম ফিল আপ চলছে, তো আমি ফর্ম ফিল আপ করে চলে আসলাম, তাও জানি না যে SSC GD কি। তো ফর্ম ফিল আপ দোকানে গেলাম, তো ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দিতে আমাকে জিজ্ঞেস করলো ফার্স্ট চয়েস কী দেবো, সেকেন্ড চয়েস কী দেবো। তখন আমি দেখলাম যখন অনেকগুলো নাম আছে, BSF, CRPF, CISF, ITBP, SSB, ঠিক আছে, সমস্ত নাম আছে, আমি তো জানি না কোনটা কী। আমি বললাম ঠিক আছে BSF কে চিনি, BSF দিত। তখন সেই সাহেব একাবে বললো কি যে CISFটা দে, অনেক আমার এখানে যারা যারা করে CISFটা ফার্স্ট চয়েস দেয়, তো CISFটা ভালো। তো আমি বললাম ঠিক আছে দাও, ভালো তো ভালো, একটা পেলেই হলো, ইউনিফর্ম জব সবই তো সমান। মানে আমি জিজ্ঞেস করলাম সব কি সমান, বলছে হ্যাঁ সবারই ইউনিফর্ম, সবারই সমান। তো বাড়িতে এসে না আমি SSC GD নিয়ে একদম পুরো ইউটিউব থেকে 2-3 ঘন্টা পুরো শুধু SSC GD নিয়ে রিসার্চ করতে থাকি। SSC GD কি, SSC GD মানে কেমন কী এক্সাম হয়, কী কী হয় না হয়। প্রথমে তো এক্সাম, আর অগ্নিবীরে প্রথমে মাঠ ছিল, প্রথমে তো মাঠ নিয়ে খাটতাম আমি, হঠাৎ করে আমি এক্সাম মানে জানতে শুরু করলাম। তো আমি নভেম্বরের শেষে মানে ধরো নভেম্বরের একদম লাস্টে, কত তারিখ হবে মনে নাই, 20-22 তারিখ হবে, আমি ফর্ম ফিল আপ করেছিলাম SSC GDর জন্য। তারপর সেদিনই আমি CISF নিয়ে জানলাম, CISF কি জিনিস, কী ফ্যাসিলিটি না ফ্যাসিলিটি, SSC GDর মধ্যে যতগুলো পোস্ট আছে সবার ব্যাপারে জানলাম আলাদা আলাদা। তখন বুঝতে পারলাম ও আচ্ছা, এটা হচ্ছে আর্মি থেকে একদম আলাদা, আর্মির রোল আলাদা, এটা রোল সবই সমান, কিন্তু সবার কাজটা ডিউটিটা আলাদা আলাদা। তো সেদিন আমি পুরো ডিটেলস নিলাম SSC GD সম্পর্কে। তো নভেম্বর তো পুরো শেষই হয়ে গেল, আর জানুয়ারি 10 তারিখ থেকে এক্সাম শুরু হয়, কিন্তু আমার এক্সাম পরে হচ্ছে 6 ফেব্রুয়ারি। তো আমি পুরো ডিসেম্বর আর পুরো জানুয়ারিটা পড়াশোনা করেছিলাম, কিচ্ছু জানি না কী পড়তে হবে। ইউটিউব খুললাম, ইউটিউবে মানে SSC GD ক্লাস লিখলাম, তো যেরকম আসলে অঙ্ক রিজনিং, শুধুমাত্র রিজনিংটা করলাম। অত সময় না, 2 মাসের মধ্যে সবাই জানো যে হয় না। সিলেবাস কমপ্লিট করতে গেলে মিনিমাম 3 থেকে 3.5 মাস সময় লাগে ভালো করে কমপ্লিট করতে গেলে। আর আমি 2 মাসের মধ্যে শুধু কী আর করবো, অঙ্ক আর রিজনিংটাও সিলেবাস কমপ্লিট করতে পারিনি। প্রতিদিন অল্প অল্প করে করতাম, যেমন তেমন করে পড়তাম না বেশি, অল্প অল্প করে পড়তাম। আর ছোটো থেকে তো এটা জানতাম যে হ্যাঁ মানে ফৌজি হওয়ার জন্য ফিজিক্যাল লাগে, মাঠ লাগে, দৌড় লাগে, বডি লাগে, এগুলো জানতাম। কিন্তু পরে এই ফিল্ডে আসার পর জানতে পারলাম যে না, মানে এক্সামটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এক্সাম সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আগে বলছি আরও ভালো করে। তো এক্সাম 2 মাস পড়লাম, যেমন মানে কোনো প্রিপারেশন নাই, কিন্তু নর্মালি শুধু অঙ্ক রিজনিং মানে আধা আধুরা, মানে 60-70% সিলেবাস কমপ্লিট হলো, আর যেমন তেমন করে এক্সাম দিতে চলে গেলাম 6 ফেব্রুয়ারি। এক্সাম দিতে গিয়ে তো অ্যাটেম্প করলাম, মানে অঙ্ক আর রিজনিংয়ে যা নাম্বার আসলো, আর হিন্দি তো কয়েকটা তুক্কা মাইরা ঠিকঠাক হয়ে গেল। আর জিকে তো অ্যাটেম্পটই করিনি, যাই হোক যে কটা করেছিলাম সে কটা ভুল হয়েছে। তো এইভাবে আমার স্কোর আছে হচ্ছে 64, ঠিক আছে। আর স্কোর, নর্মালাইজেশন স্কোর অতটা ওগুলো নলেজ ছিল না, সবই আস্তে আস্তে ধীরে ধীরে নলেজ আসলো। যেমন তোমরা হয়তো অনেকে SSC GD ফিল্ডে এসছো, তোমাদের অত কিছু জানো না কাট অফ কী জিনিস না কী জিনিস, তো বলতে এক এক করে বলছি, শুনতে থাকো, ঠিক আছে। তারপরে যে 68 আমার নর্মালাইজেশন হলো, মানে যখন স্কোর কার্ড আসলো তো 68 আসলো, ঠিক আছে। ওটা স্ক্রিনশট বানাতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমার কাছে নাই। আর তারপরে ফিজিক্যাল ডেট দিল, তো আমি ভেবেছিলাম এই নাম্বারে মনে হবে না, প্রথম তো আশা করিনি যে হবে না, ভেবেছিলাম যে হবে না, কিন্তু ফিজিক্যাল দেখলাম যে 43 কাট অফ দিয়েছে। আর পরে ঘাটাঘাটি করে বুঝলাম যে কাট অফ কী জিনিস না জিনিস। RW চ্যানেল, অঙ্কিত ভাটি চ্যানেল আছে, সে স্যারের অনেক গাইড করতো, মানে দেখতে ভালো লাগতো, ঠিক আছে।
তো আরডব্লিউএসের যে মানে নর্মাল যে ফাইনাল যে কী হবে কাট অফ কত যাবে সেটা দেখলাম যে বলছে যে না 80 পারই যাবে। তো আমি পেয়েছিলাম 64 আর নর্মাল 68 নাম্বার হয়েছিল। আর কাট অফ দেখতাম শুধু যে কত কাট অফ যেতে পারে, মেডিকেলে কত কাট অফ যেতে পারে, শুধু কাট অফ দেখতাম ভিডিও। হ্যাঁ, আর কাট অফ কেউ কোনদিন বলতে পারে হয় তুক্কা মারা, সবাই হ্যান্ডে ভিডিও বানায়, ভিউজ টাকা পয়সা কামানোর জন্য সব ভিডিও বানায়। কাট অফ দেখে লাভ নাই। আমি যেটা তখন বুঝতে পেরেছি যে কাট অফ দেখা একদম ফালতু, কারণ একদম লাগে না, কারো তুক্কাই লাগে না। তারপর ফিজিক্যালের নাম আসলো, ফিজিক্যালে কাট অফ গেলো 43। তো ফিজিক্যাল দিতে গেলাম, ফিজিক্যাল পাস করে গেলাম। ফিজিক্যাল নিয়ে আমার ভয় ছিল না, কিন্তু হাইট নিয়ে ভয় ছিল, কারণ আমার পুরোপুরি 170 সেন্টিমিটার। তো ওখানে গিয়ে 170.5 হলো প্রথমবার। ফিজিক্যাল হয়েছিল প্রায় আমার মানে মনে পড়ছে না, কিন্তু এই মার্চ মাসে হয়তো ফিজিক্যাল হয়েছিল আমার, ঠিক আছে। হ্যাঁ, মার্চ মাসে 9 তারিখে ফিজিক্যাল হয়েছিল। সরি, মে মাসে 9 তারিখে আমার ফিজিক্যাল হয়েছিল, মে মাস। হ্যাঁ, তো ফিজিক্যাল পাস করলাম 5 কিলোমিটার। তো যেমন তেমন করে পাস করে গেলাম, যেমন তেমন করে না, আমি প্রিপারেশন করেছিলাম ভালো করে। রানিং তো আমার আগে থেকে আর্মি রানিং ছিল, তো অসুবিধা হয়নি। তা 2 মাস পর মেডিকেল হলো। তো মেডিকেল নিয়ে ভয় ছিল যে কী হবে না হবে। তো মেডিকেলও পাস করলাম। তো মেডিকেলে কাট অফ ছিল মানে 56, ঠিক আছে। আর আমার আমার নাম্বার ছিল হচ্ছে 68। তো আমি পুরো কনফিডেন্স ছিলাম যে আমার মানে বিএসএফে হয়ে যাবে। ততক্ষণ নলেজ চলে এসেছে যে কী হবে না হবে, একটু নলেজটা এসছে। আমি পুরো ফুল কনফিডেন্স বিএসএফে হয়ে যাবে। হ্যাঁ, আমি সবাইকে মানে আমার আশেপাশে অনেক কিছু জেনে গেছে, আমাদের পাড়াতে সবাই জেনে গেছে যে হ্যাঁ, যে রাজু চাকরি পেয়ে গেছে বা চাকরি পেয়ে যাবে। ফিজিক্যাল মেডিকেল তখন পাসই করে গেছে, চাকরি পেয়ে যাবে। আর সবাই, আমিও এটা ভাবছিলাম যে ফিজিক্যাল মেডিকেল পাস করে গেছি, চাকরি তো পেয়ে যাবো। তারপর আছে 20 আগস্ট, যেদিন আমাদের 2023-এ যে এক্সামটা হয়, সেই দিনের যে রেজাল্ট আছে 20 আগস্ট, এখনও মনে আছে। সকালবেলা ঘুম থেকে উঠি, দেখি রেজাল্ট। প্রথমে আমি তো ভেবেছি আমার নাম চলে এসেছে, আমি রিল্যাক্সে রেজাল্ট দেখছি একদম বিন্দাস, ঠিক আছে। তারপরে দেখলাম কি কাট অফে দেখলাম কি 69 গেছে, মানে যে সবথেকে কম কাট অফ যায় বিএসএফে, বর্ডার ডিস্ট্রিক্ট। দেখলাম 69 কাট অফ গেছে। দেখা মাত্র তো মানে কি বলবো, এত দুঃখ লাগলো যে বিএসএফ আমার হলো না। আমার তো কোন পোস্ট পায় না পায় আমার কোনো যায় আসে না, আমি পোস্ট পেলেই হলো তখনকার সময়, মানে পেলেই হলো একটা পোস্ট, বিএসএফ হোক সিআরপিএফ যে পোস্টে হোক না কেন, চাকরি। তো খুব কষ্ট লাগলো, মানে চোখ তো জল বেড়াচ্ছে, কাঁদছিলাম। বাড়িতে আসলাম, মানে আমি বাড়িতে আসলাম বলতে কি আমি বাইরে রেজাল্টটা বাইরে দেখেছিলাম। তো বাড়িতে মা বাবাকে বললাম যে এরকম হয়নি, সবাই দুঃখ পেলো, কাঁদছিলাম, খুবই খুবই খারাপ লাগছিলো যে হলো না। বাবা তো বলছে আরে কোনো ব্যাপার না। আমার বাবা তো প্রথম থেকেই অত মানে ভাবিনি যে চাকরি টাকরি পেয়ে যাবো কোনো দিন, অত আশা করেনি চাকরি পাবো। বাবা ভাবতো যে না, কোনো পড়াশোনা করে কোনো ভালো একটা কাজ করবে, কোনো একটা মানে সম্মানীয় কাজ করবে, তাহলে অনেক। কিন্তু বাবা আশা করেনি যে আমি কোনোদিন চাকরি পেয়ে যাবো। কোনো ছোটো মানে আমি যখন ছোটো ছিলাম ভাবিও নি যে বড় হয়ে রাজু চাকরি টাকরি পাবে বা এই সব ফিল্ডে যাবে। কারণ আমরা যে পরিবেশ থেকে আসছি, মানে যেখান থেকে আসছি, সেখানে এরকম মানে কেউ ভাবনা চিন্তা করেও না আশেপাশে। মানে ভাবে আমি ছোটো, আর সবাই এটাই বলে যে চাকরি টাকরি পেতে টাকা লাগে, ঘুষ লাগে, এ লাগে সে লাগে, মানে আগে থেকে ডিমোটিভেশন করে দেয়, ঠিক আছে। তো যারা চাকরির মানে ক্যান্ডিডেট, তারা কেউ কোনো দিন কাউকে জানাবে না যে চাকরির প্রিপারেশন করছে বা কিছু, সবাই ডিমোটিভেট করতে ব্যস্ত। আর আসলে ওদেরও দোষ নেই, কারণ তাদের এক্সপিরিয়েন্স থেকেই বলে, কারণ তারা পায়নি বা তারা কাউকে পেতে দেখেনি। তো কাউকে জানাবে না, নিজের প্রিপারেশন নিজে করবে। আর নিজে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি পেরে দেখাবো, আমি করে দেখাবো। কাউকে বলতে হবে, কেউ ডিমোটিভেট করে দেবে, ভাই হবে না, এই হবে না, সে হবে না। হ্যাঁ, এক্সাম্পল বোঝাচ্ছে আমি হয়েছে কি না, তুমি হবে এতটুকু গ্যারেন্টি, শুধু প্রিপারেশন করতে থাকো। কারণ আমাকে অনেকে বলেছিল যে মানে যে টাকা না দিলে হয় না, ঘুষ না দিলে হয় না, এটা হয় না, ওটা হয় না, মানে যতই ভালো কিছু করো হবে না, হবে না, হবে না, হবে না। হবে, করবি, চেষ্টা করবি, এগুলা বলার মানুষ খুব কম ছিল। হবে না, হবে না, এগুলো হয় না, এগুলো হয় না, সময় নষ্ট করিস না, এগুলো বলার মানুষ বেশি ছিল। তো যাই হোক, তো যখন আমার মানে আগের বছর যখন সিলেকশন হলো না আমার 1 নম্বরের জন্য, খুব কষ্ট লাগলো। তার আগে তো মানে সবাই জেনে গেছিলো যে রাজু চাকরি পেয়ে গেলো, তো সবাই জানতে পারলো যে পায়নি রাজু চাকরি। তো ওটা আলাদাই ব্যাপার, ওটা আলাদাই কথা, ওটা বাদ দাও, খুলে না বলে চলে। তো যাই হোক, তো 20 আগস্টে আমার রেজাল্ট আসলো, ফেল হলাম। 21 আগস্টে আমি আবার পড়াশোনা স্টার্ট করলাম। আমি তার মধ্যে আমি এইচএস দিইনি, তারা একটা টেনশন, ঠিক আছে, পড়াশোনা করলাম না আর আমার চাকরিটা হলো না, মানে আমি কী করবো, তাড়াতাড়ি আমাকে চাকরি নিতে হবে। তো দেখলাম 2000 আবার ভ্যাকেন্সি ছাড়লো। ভ্যাকেন্সি ছাড়লো বলতে কি আমার মানে একটা মানে নোটিশ দিল এসএসসি যে আবার ছাড়বে। তো আমি তো আগে থেকে জানতাম যে না, ভ্যাকেন্সি ছাড়ুক, যেদিন ছাড়বে আমি প্রিপারেশন শুরু করে দেবো। কারণ প্রথমবার যেরকম আমি পড়াশোনা সেরকম করিনি, এবছর আমি সে ভুলটা করবো না, আমাকে পড়াশোনা করতে হবে। সে যতদিন সময় পাবে আমাকে পড়াশোনা মন দিয়ে করতে হবে, সিলেবাসটা পুরো কমপ্লিট করতে হবে, এবার বেশি নাম্বার পেতে হবে। আমার মধ্যে জেদ চলে আসলো যে এমন নাম্বার পাবো যেন কাট অফ নিয়ে একটা ভিডিও দেখতে না হয়, আর আমার যাতে একটা টেনশন না হয় যে ফাইনালে কী হবে। মানে এক্সাম নিয়ে যেতে আমার কোনো টেনশন নাই, এক্সামে যে মার্কসটা পাবো সেই মার্কসটা যাতে টেনশন না হয়, ফিজিক্যাল মেডিকেল পাস করলে যেন আমি নিশ্চিন্তে বসতে পারি। তো সেই মেন্টালিটি নিয়ে আমি পড়াশোনা শুরু করলাম। তো প্রথম টার্গেট রাখলাম যে এবার তো 70 চাকরি হলো, তো ঠিক আছে আমি 100 বা 90 বা 100 পেলেই তো আমি মানে ঠিক আছে, সেফ জোনে আছে, ঠিক আছে। প্রথম ওই টার্গেট করে পড়া শুরু করলাম যে না, প্রথম শুরু করি। তো প্রথমে যে এক্সামটা মানে 2023 যে এক্সামটা দিয়েছিলাম, তার জন্য তো সেরকম আমি পড়াশোনা করিনি, মানে করিনি বলতে কি আমার কোনো নলেজই নাই যে কী পড়তে হবে না পড়তে হবে। হ্যাঁ, এই বছর যা পড়েছিলাম 2024 জন্য
আমার ভিডিও যারা দেখেছে তারা জানা 6 মাস পড়েছি। হ্যাঁ, আমি 6 মাসই পড়েছি। তো 21শে সেপ্টেম্বর থেকে একদম সেপ্টেম্বর মানে 10 দিন, সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর অবধি আমি শুধু প্ল্যান করি যে আমি ম্যাথ কী পড়বো, রিজনিং কী পড়বো, সিলেবাস কী, মানে আমি এসএসসি জিডি নিয়ে আরও একটু রিসার্চ করতে থাকি যে সিলেবাস কী না কী, কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন স্যার ভালো। মানে আমি আরডাব্লিউ থেকে প্রথমবার আরডাব্লিউ থেকে পড়েছিলাম। তো এবারও আরডাব্লিউ যে ব্যাচটা পড়েছিলাম, যে এটা 60% 70% অঙ্ক রিজনিং কমপ্লিট করেছিলাম, সেই ব্যাচটাই ভাবি যে না এটাই করবো। পেড কোর্স নেবো না, ভেবেছিলাম পেড কোর্স কীভাবে, মানে আমার ফোন পেড ছিল না বা কিছু ছিল না যে পেড কোর্স নেবো, ঠিক আছে, আর আমি অত নলেজ ছিল না যে আমি না ফ্রিতেই পড়বো ফ্রিতেই পড়বো, আর আমার কাছে কোনো বইটাও ছিল না। তো ম্যাথ আর রিজনিং আছে পরমবীর ব্যাচ থেকে, আমার ভিডিও যারা দেখেছো তারা জানোই যে প্রিপারেশন সম্বন্ধে তো আমি সবই বলেছি, তো আবার বলি। ম্যাথ আর রিজনিং পরমবীর ব্যাচ থেকে পড়েছিলাম ইউটিউবে, ঠিক আছে, আরডাব্লিউএ, মানে সার্চ করলেই পেয়ে যাবা আরডাব্লিউএ পরমবীর ব্যাচ, তো ওখান থেকে পড়েছিলাম। তো ম্যাথ 80টা ভিডিও আছে আর রিজনিংয়ে 76টা ভিডিও আছে। তো আমি পুরো প্ল্যান করি যে আমি খাতায় লিখে নিই তারিখ হিসেবে, ধরো 1 সেপ্টেম্বর এই ভিডিওটা কমপ্লিট করবো, 2 সেপ্টেম্বর এই ভিডিওটা কমপ্লিট করবো, ঠিক আছে, ম্যাথের। আবার রিজনিংও সেম লিখি যে 1 সেপ্টেম্বর আমি পুরো শুধুমাত্র রোববার করে রেস্ট দিয়ে বাকি প্রত্যেক দিন, আর আমি করবো তো মানে করবোই, মানে যেহেতু দুনিয়া হিলে যাক না হলে যাক আমার অঙ্ক আর রিজনিংটা যেন আমার কমপ্লিট করতে হয়। এই বাকি সাবজেক্ট যাই হোক তাই হোক, অঙ্ক রিজনিং 1 ঘন্টা করে ক্লাস, ঠিক আছে। আমি হিসাব করে দেখলাম যে না 3 মাসের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট হবে, দিনে যদি একটা করে ভিডিও দেখি 3 মাসের মধ্যে আমার মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম তো একটা করে ভিডিও দেখি, এরকম ধরো 20-25 দিন একটা করে ভিডিও দেখা হয়, তারপরে আমি স্পিড বাড়িয়ে দিলাম, তারপরে একদিন 2টা করে ভিডিও শুরু করে দিলাম, তাহলে আমার সিলেবাসটা আগেই কমপ্লিট হয়ে যাবে এই ভেবে করে দিলাম। হ্যাঁ, তো অঙ্ক রিজনিংটা প্রথমে মন দিয়েছিলাম যে অঙ্ক রিজনিং আমার সিলেবাসটা পুরো কমপ্লিট করবো। কাঁচা ছিলাম অঙ্কতে, আমি অতটা ভালো নয় যে অঙ্কতে খুব ভালো বা কিছু একদম বেসিক যে অঙ্ক হয় কি না সেটাও আমার অতটা নলেজ ছিল না। আমার শুধু ছোটোবেলা থেকে অঙ্ক মুখস্থ করে পাস করতাম, এটাই আমার অভ্যাস ছিল। তারপর আরডাব্লিউ থেকে দীপক ভাটি স্যারের কাছে পড়ে একদম বেসিক জিনিস বুঝতে পারলাম যে আচ্ছা পার্সেন্টেজটা পারতাম, যাই হোক আর কিছু পারতাম না। তো বাকি যেগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক কেন হয়, কী করে হয়, মানে সূত্রটা, ঠিক আছে, মেনসুরেশন কেন হয়, কীভাবে হয়, কী জিনিসটা, অঙ্কটা আমার মাথার মধ্যে ঢুকতে থাকে আস্তে আস্তে, তো এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে। আর রিজনিংও সেম অঙ্কের মতনই, অনেকটা হিসাব করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। তো আমার ক্যালকুলেশনটা না খুব ফাস্ট হয়ে গেল, মানে এই 3 মাস যে সিলেবাসটা কমপ্লিট করি 2.5 মাসে সিলেবাসটা অঙ্ক রিজনিংয়ের ক্যালকুলেশনটা স্পিড হয়ে গেল। আর আমি শুধু প্রথম অঙ্ক রিজনিং দিয়ে স্টার্ট করেছিলাম, আর প্ল্যান করেছিলাম যে জিকে কী পড়বো না পড়বো। আর জিকেটা কি পলিটি প্রথমে হিস্ট্রি থেকে শুরু করেছিলাম আমি, মানে প্রথমে ধরো 1 মাস তো প্রথমে জিকে পড়িনি, প্রথম 1 মাস তো মানে অঙ্ক আর রিজনিংয়ে পড়েছিলাম। তারপর আস্তে আস্তে হিন্দিটাও শুরু করি, একদিক থেকে হিন্দি একটা বই কিনলাম আরডাব্লিউ থেকে, হিন্দিটাও শুরু করি, জিকেটাও শুরু করি। প্রথমে তো হিস্ট্রি পড়লাম, হিস্ট্রিটা 1 মাস লাগলো শেষ করতে, প্রথমে একদম মানে প্রাচীন মধ্যকালীন আর মানে একদম শেষেরটা হিস্ট্রি, জিওগ্রাফিটা, ঠিক আছে, হ্যাঁ কী বলছে জিকেটা, মানে জিকেটা একদম শেষ করলাম, মানে প্রথমে হিস্ট্রি, তারপরে পলিটি, তারপরে হচ্ছে জিওগ্রাফি, তারপরে স্ট্যাটিক জিকে, হ্যাঁ এই কটা যে পোর্শন আছে, ইকোনমিক্স পড়লাম। শুধু সায়েন্সটা আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বাদ দিয়েছিলাম। সায়েন্স থেকে 2টা কোশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে 2-3টা কোশ্চেন আছে, 4-5টা কোশ্চেন আমি বাদ দিয়েছিলাম, জানি যে অত পড়ে মানে মানে একদম মানে সব পড়ে পারবো না, কিছুটাই পড়ি। জিকেটা আমার আনপ্রেডিক্টেবল, কোথা থেকে কী আসবে না আসবে, একদম বেসিক থেকে মানে জিকের যে একদম মানে ইউটিউবে যে প্রত্যেকটা টপিক যেগুলো আমার মনে হচ্ছিলো ইম্পর্টেন্ট টপিক বা আমি স্যারেদের কাছে জেনেছিলাম, সো ইম্পর্টেন্ট টপিক সার্চ করতাম, আর একটা লেকচার চলে আসতো, লেকচার দেখতাম আর নিজে থেকে নোটস করতাম, হিস্ট্রি এভাবে করলাম, জিওগ্রাফি করলাম, ঠিক আছে, এভাবে জিকেটা অনেকেই প্রশ্ন করে, তো আমি আর বলে দিলাম যে জিকেটা এভাবে করেছিলাম। আর ম্যাথ অনেকের কমজোর, অনেকেই বলে ম্যাথে পারছে, আমাকে মেসেজ করে, অনেকজন মেসেজ করে ম্যাথের জন্য। ম্যাথ তো প্রথমে বেসিক থেকে কমপ্লিট করতে হবে, সূত্রগুলো ক্যালকুলেশনটা স্পিড করতে হবে, ঠিক আছে, নামতা এগুলো মুখস্থ করতে হবে, তারপরে বর্গমূল, ঠিক আছে, মানে কিউব এগুলো মুখস্থ করতে হবে, ক্যালকুলেশন যেন স্পিড, গুণ ভাগ যোগ বিয়োগ যেন খুব স্পিডে হয়, এইভাবেই। তারপর আস্তে আস্তে বেসিক জিনিসটা যে ইউটিউব থেকে যারা বেসিকভাবে করা যে স্যারগুলো, যারা আমি বললাম পরমবীর ব্যাচ, একদম বেসিক থেকে করাচ্ছে, তো এইসব ঠিক আছে, মানে অঙ্ক এইভাবে করতে হতে আস্তে ঠিক হয়ে যাবে, আর একদিনে 2 দিন হবে না, 2-3 মাসে হবে। তো ধরো আমার 3 মাসের মধ্যে ম্যাথ, রিজনিং কমপ্লিট আর হিন্দিটাও কমপ্লিট, ঠিক আছে, হিন্দির আমি মানে কী কী আসবে না আসবে পড়ে নিয়েছিলাম। আর অঙ্কিত ভাটি স্যার তখন হচ্ছে প্র্যাকটিসের চলে, তো 30টা ভিডিও করেছিল, 30টা ভিডিও দেখে নিয়েছিলাম, আমার অনেকটা হিন্দির প্রতি মানে একটা নলেজ চলে এসেছিলো। আর হিন্দিটা তো মানে শিখেই গেছিলাম ভালো মতন, লেখা পড়া একদম পুরো প্রপার, কারণ আমি আরডাব্লিউ থেকে পড়ছি মানে কি হিন্দিটা শিখে গেছিলাম, হিন্দিটা ভালো মতন শিখেছিলাম। আর তারপরে আস্তে আস্তে দিকে জিকেটাও কমপ্লিট করতে থাকি, জিকে যেটা বললাম, যেসব চ্যাপ্টারগুলো বললাম, সাবজেক্টগুলো বললাম, ওগুলো কমপ্লিট হয়ে যায়। তো বলতে গেলে আমার অলমোস্ট সিলেবাসটা কমপ্লিট 3 মাসের মধ্যে হয়ে গেছিলো। তারপরের 3 মাস মানে 6 মাস পড়েছিলাম, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ 3 মাস পড়েছিলাম।
ও আমি প্রথমে হয়তো বলেছিলাম যে আমি সেপ্টেম্বরের 21 তারিখ থেকে 30 তারিখ, না সরি, আমি আগস্টের 21 তারিখ থেকে 30 তারিখ আমি প্ল্যান করেছিলাম। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমি পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলাম, ঠিক আছে, হয়তো ওটা মিস্টেক হয়ে গেছে আমার। তো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পড়াশোনা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3টা মাস আমার সিলেবাস কমপ্লিট। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 3টা মাস আমার শুধু প্র্যাকটিস চলেছে। অঙ্কর প্রতিদিন প্র্যাকটিস সেট, যে আরডব্লিউ থেকে প্র্যাকটিস হয়, অঙ্কর প্র্যাকটিস সেট, রিজনিংয়ের প্র্যাকটিস সেট, প্লাস আমি আবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করতাম, আরও যেগুলো ভিডিও দেখতাম পুরো ইউটিউব থেকে। মানে আমি পার ডে 8 ঘন্টা করে পড়তাম, হ্যাঁ, তার মধ্যে 3 ঘন্টা অঙ্ককে দিতাম, 2 ঘন্টা রিজনিংকে দিতাম, 5 ঘন্টা, আর 2 ঘন্টা জিকে, 1 ঘন্টা হিন্দি, এভাবে 8 ঘন্টা চলে যেত আমার। তো প্র্যাকটিস করতে থাকতাম, মক টেস্ট লাস্টের দিকে, মানে প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট দিতাম। আর এক্সামের, আমার এক্সাম পড়েছিল হচ্ছে মার্চ মাসের 5 তারিখে, তো আমি ফেব্রুয়ারি গোটাটা পড়েছিলাম, আর মার্চ মাসে 2-3 দিন শুধু মক টেস্ট দিয়েছি, আর ফেব্রুয়ারি তো লাস্টের দিকে মক টেস্ট দিচ্ছি। মক টেস্ট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মক টেস্ট দিলে মানে যখন রিয়েল এক্সামে বসে যায় তখন মনে হয় কি যে হ্যাঁ মক টেস্টই দিচ্ছি। তো প্রিপারেশান ভেবে চলতে থাকে, পড়াশোনাটা হলো। আর এই যে পড়াশোনাটা, হ্যাঁ, এই যে প্রিপারেশন 6 মাস 8 ঘন্টা করে পড়েছি, সকাল 6টা থেকে 10টা, রাত সন্ধ্যা 6টা থেকে 10টা, আর বাকি দুপুরে ধরো এইটুকু ঘোরাফেরা, একটু বিকালবেলা একটু খেলা, ক্রিকেট খেলা, যাই হোক। কিন্তু আমি না এই সময় না বন্ধুদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছি, কোনো বন্ধুর সাথে সেরকম মেলামেশা করতাম না, কারণ জানতাম যে মেলামেশা করবো, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হবে, কোথাও আড্ডা মারার প্ল্যান হবে, কোথাও এটা করার প্ল্যান হবে, আর প্ল্যান হলেই মানে গণ্ডগোল, মানে আমার প্রিপারেশান নষ্ট হবে। 6টা মাস আমি একদম স্ট্রিক্টভাবে বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম। কোনো রকম এই যে দুর্গা পূজা বলো বা কার্নিভাল, যে আমাদের মালদাতে কার্নিমরে মানে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি পুরো অনুষ্ঠান হয়, এগুলো থেকে যেতাম না, হ্যাঁ, চাই বন্ধুরা ডাকতে যেতাম না, কোনো অনুষ্ঠান কিছুতে যেতাম না, পুরো স্ট্রিক্টভাবে বাড়িতে বসে পড়তাম, আর পড়াতেই পুরো ফোকাস ছিল, সব কিছু ছেড়ে দিয়েছিলাম। বাবা তো বকতো, বাবা আমরা ভাবতো কি যে মোবাইল নিয়ে হয়তো গেম খেলি বা অন্য কিছু করি, আর বাবা আসলে হয়তো পড়তে লেগে যায়, বাবাই ভাবতো আমাকে বকতো যে সবসময় ঘরের মধ্যে মোবাইল দিয়ে কী করিস, অত বুঝতো না মোবাইল দিয়ে আমি পড়ছি বা কিছু, কিন্তু আমি পুরো সিরিয়াসই ছিলাম, মা বুঝতো যে হ্যাঁ পড়ছে। তখন এক্সামটা পাস করি, তো আমি তখন কনফিডেন্স, মানে এক্সাম যখন দিতে যাই, এক্সাম যখন দিয়ে বেরিয়ে আই, তখন কনফিডেন্স চলে আসে, না ভালো এক্সাম দিচ্ছি, আমার মন বলছে না আমি তো 120-30-এর উপরেই পাবো, মানে 130-এর উপরেই পাবো, মানে ভেবেছিলাম, মানে ভেবে পড়ি। আর সবই তো অ্যাটেম্প 80টার মধ্যে 80টা অ্যাটেম্প করেছিলাম, আর ঠিক হয়েছে। পরে যখন স্কোর কার্ড এই আছে অ্যান্সার কি আছে, তখন দেখলাম যে 71টা ঠিক হয়েছে, আর মানে 9টা ভুল হয়েছে। তো স্কোর ছিল 139.75। পরে যখন স্কোর কার্ড আছে তখন দেখলাম নর্মালাইজ হয়ে 100 হয়েছে 145.96, মানে অলমোস্ট 146। তো এক্সাম হয়েছে মার্চ মাসে, তারপরে তো ফিজিক্যাল দৌড়াচ্ছি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, রেজাল্ট আর আসে না, মানে আমাদের যে ফিজিক্যালের কাট অফ হোক বা ফিজিক্যাল ডেট, এগুলো কিছু আসে না, মানে আসলো তো আসলে একদম শেষের দিকে, সেপ্টেম্বরের 23 তারিখ থেকে। মার্চ পুরোটা, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অলমোস্ট পুরোটা, 7 মাস পর ফিজিক্যাল। আর আমার তো অক্টোবরের 23 তারিখ, মানে আমার 8 মাস পর ফিজিক্যাল দিলাম এক্সাম দেওয়ার থেকে, 8 মাস টানা দৌড়ে গেলাম। আমার ডায়েট আমার মেনটেন করতে আমার মা অনেক আমাকে হেল্প করেছে, মানে ভালো মন্দ খাওয়া, শাক সবজি, বা তাছাড়া সকালবেলা উঠে কাজু বাদাম সেই, মানে সব কিছু আমাকে মেনটেন করে দিয়েছে আমাকে আমার ডায়েটটা ভালোই ছিল, খারাপ ছিল না। আর ফিজিক্যাল এই প্রসেসটা খুব ডিপ্রেশন টাইপের গেছে, এতদিন হয়ে গেল ফিজিক্যাল দিচ্ছে না, একভাবে দৌড়াচ্ছি, মানে বিরক্ত লাগতো মাথার মধ্যে, একদম পুরো বিরক্ত লাগতো, ঠিক আছে। আর দৌড়াতে না আমার ভেরিকোস, মানে একটা ভেন টাইপের বেরিয়ে গেছে, ওটা টেনশন, লাস্ট দিয়ে খুব টেনশন করতাম যে কী হবে না হবে, মেডিকেলে পাস করবো কিনা, মেডিকেল তো একসাথে, ফিজিক্যাল দেওয়ার পরের দিন তো মেডিকেল পাস করবো কিনা, পুরো টেনশনে ছিলাম। মানে এই টাইমটা আমার খুব টেনশনে গেছে। যখন আমি প্রিপারেশন করতাম এক্সামের জন্য, তখন আমার কোনো টেনশন নিইনি, আমি টেনশন ফ্রি পড়াশোনা করছি, মানে পুরো একদম কনফিডেন্স নিয়ে জানি যে অনেক সময় আছে, আর আমি করে নেবো। তো আর যখন আমি ফিজিক্যালে যখন দৌড়াতাম তখন খুব টেনশন হতো যে কী হবে, পুরো টেনশন, মাথার মধ্যে পুরো চাপ চলে আসতো, ঠিক আছে। যত দিন আগাতো আমার মাথা চাপ আগাতো, মানে চাপ বাড়তো। দুর্গা পুজো তো পুরো এনজয় হয়নি ঠিক মতো, কী আর এনজয় করবো, দুর্গা পুজোর পরে আমার ফিজিক্যাল মেডিকেল এনজয় করার কীভাবে করবো। তো এত চাপের মধ্যে মাঠ করতাম, একভাবে পরিশ্রম করতাম, মানে মাঠে যেতাম, দৌড়াতাম, লাস্টের দিকে দুবেলা দৌড়াতাম। তারপরে যেদিন আমার 23 তারিখ মাঠে যাই, মাঠের ভিডিও তো আছে, পুরো একদম ডিটেলস আছে, দেখে নিতে পারো, তাও বলছি। মাঠে গেলাম, প্রথম দিন ফিজিক্যাল হলো, হাইট চেস্ট মেজার হলো, ওই সব দিলাম। তারপর পরের দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, ল্যাব টেস্ট হলো মেডিকেলের, তৃতীয় দিন পুরো মেডিকেল হলো। মেডিকেলে তো খুব ভয় পাচ্ছিলাম যে পায়ে কী হবে, তো ভগবান করে পাস হয়ে গেছি। তো বছর বলে দয় আজকে আমি এই জায়গায় পাস টাস হয়ে। তো যখন আমি পাস হলাম তখন আমি কনফার্ম হয়ে গেলাম চাকরিতে পেয়ে গেছি, মানে ওই টাইমটা যখন ডাক্তার পাস করে দিল, ঠিক আছে, ফিট যখন জানতে পারলাম ফিট, তখন যে খুশি হলাম, মানে যে সিলেকশন যে আমাদের রেজাল্ট আসলো, তখন অতটা খুশি হয়নি যতটা মেডিকেল পাস করার পর খুশি হয়েছে। কারণ আমি তো মেডিকেল পাস করে বুঝে গেছি যে হ্যাঁ না, চাকরিটা আমার হয়ে গেল কনফার্ম। তো ভগবান এবার তাকালো আমার দিকে।
প্রথমবার ব্যর্থতা হইলাম নলেজের কমিতে, দ্বিতীয়বার নলেজ আসলো মেহনত প্লাস ভাগ্য এই জায়গায়। তো যারা ক্যান্ডিডেট তাদেরকে একটাই কথা বলবো, তোমরা নলেজ গেইন করতে থাকো, যত নলেজ নিবা ইউটিউব থেকে। আজকে ইউটিউব থেকে সব ফ্রিতে গো, ইউটিউব থেকে পুরো নলেজ নেওয়ার ভান্ডার, শুধু নলেজ নিয়ে যাও। যারা সিলেকশন হয়েছে তাদের কাছ থেকে নলেজ নেবে, যারা সিলেকশন হয়নি তাদের কাছ থেকে নলেজ নেবে। ফেলিয়ার সব থেকে ইম্পর্টেন্ট। এই যে ধরো আমি সাকসেস হয়ে গেছি, আমার থেকে ভালো একজন ফেলিয়ার দিতে হবে। আর আমি তো প্রথমে ফেলিয়ার হয়েছিলাম, তারপর সাকসেস হয়েছি। তো একটা ধরো নলেজ দেওয়ার মতো একটা দিচ্ছি, মানে কী করে কী, মানে যারা সাকসেস হয় তারা বলবে যে এগুলো করো, আর যারা ফেলিয়ার হয় তারা বলবে যে এগুলো করো না, কারণ এগুলো করে সে বুঝতে পারছি যে আমি কোনটা ভুল করেছি। তো আমার মধ্যে সেই দুটো জিনিসটাই আছে, যে কারণ আমি একবার ফেলিয়ার হয়েছিলাম, তারপরে সাকসেস হলাম। তো এই ছিল জার্নি, আমার পুরো প্রসেস। দুটা জার্নি বললাম, 2023-এর জার্নিটা আর 2024-এর জার্নিটাও বললাম। ফিজিক্যাল মেডিকেল পাস করার পরে তো বাড়িতে বসে ছিলাম, তারপরে কবে আসবে রেজাল্ট না আসবে, এখন মানে টেনশন থাকেই। এক্সামের টেনশন, ফিজিক্যাল টেনশন, মেডিকেল টেনশন, তারপরে কাট অফের টেনশন, ফাইনাল লিস্ট নাম আসবে কিনা সেই টেনশন, লিস্ট আসার পরও যে এখন আমাদের টেনশন হচ্ছে জয়েন লেটার কবে আসবে সেই টেনশন, জয়েনিং লেটার আসার পর ভাববো যে কবে আমরা জয়েন করবো সেই টেনশন, জয়েন করার পরে ভাববো কবে আমাদের ট্রেনিং শেষ হবে সেই টেনশন, ট্রেনিং শেষ করার পর ভাববো কোথায় পোস্টিং করবো সেই টেনশন থাকবে, এতটুকু শিওর। টেনশন মাথায় থাকবে। এখন অনেকের টেনশন আছে যে কী হবে না হবে, টেনশন থাকবে, টেনশন কোনো দিনও যাবে না। চাকরি পাওয়ার পর আমার যে চাকরি পেয়ে গেছে, হ্যাঁ আমার এখন টেনশন যায়নি, কিন্তু টেনশন পুরো আছে। শুধু কি হ্যাঁ ভালো লাগছে যে সে বেরোজগার থেকে বেরিয়ে এখন এসে ভালো জায়গায় দাঁড়ালাম, যে এখন মা বাবা মানে বাবা সাপোর্ট পাবে। বাবা অনেক পরিশ্রম করে, আমার বাবা রোদের মধ্যে কাজ করে, মানে গ্যারেজ টাইপের আছে, রোদের মধ্যে একদম খোলা জায়গায় কাজ করে, গাড়ির কাজ করে, অনেক অনেক কষ্ট করে বাবা। বাবাকে যখন আমি দুপুরে খাওয়া দিতে যাই, তখন দেখি যে রোদের মধ্যে পুরো একদম ঘামছে, গরমের মধ্যে এত রোদ, এত গরম পড়ে, বুঝতে পারছো ডাইরেক্ট রোদ গায়ে পড়ে, খুবই কষ্ট হয় যে না এই জায়গা থেকে একদিন বেরাবো। এখন হয়তো বাবাকে বলবো যে না তোমার কাজ কামের দিকটা এখন বন্ধ করো বা হালকা করো। এখন আমি তো মানে আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, এখন বাবা একটু প্রেশারটা কমবে মাথার থেকে। তো সেইটাই আমার মেন মোটিভেশন ছিল, যে বাবা মা একটু খুশি হবে, বাবা মা একটু সাপোর্ট পাবে, ঠিক আছে, টেনশনটা দূর হবে, এটাই মেন মোটিভেশন। তো তোমরা সেই মোটিভেশনটাও কাজে লাগাও। হ্যাঁ, যে বাবা মার কথা ভাবো, বাবা পরিশ্রম করে, সবার বাবাই পরিশ্রম করে, শুধু আমার বাবা না, প্রত্যেকটা বাবাই পরিশ্রম করে, ঠিক আছে। আর আমি তো একটা সাধারণ ঘর থেকে বিলং করি, একদম ছোটো, মানে গরিব ঘর থেকে বলতে গেলে, ঠিক আছে। সবাই প্রিপারেশন মন দিয়ে করো। আমার জার্নিটা এটাই ছিল, আমার জার্নিটা শুধু কি যে আমি হার্ডওয়ার্ক করেছিলাম আর আমি এইচএস দিইনি, এইটুকুটাই আমার মানে টুইস্ট, আর কিছুই নাই, এমন কিছু নাই। আমি বেশি কষ্ট করিনি, কষ্ট করে শুধু পড়াশোনাতে মানে প্রিপারেশনে, তাছাড়া আমার কোনো কিছু কষ্ট হয়নি। বাবা মা আমাকে হেল্প করেছে, আমার বাবা সবসময় আমার পাশে ছিল, বা মাও পাশে ছিল। আমার বাবা কোনো দিন কম্পেয়ার করেনি। ধরো অন্য কেউ চাকরি পেলো, ধরো আগের বছর অনেক বন্ধুরা চাকরি পেয়েছিলো, বন্ধুরা বলতে কি যারা ফিজিক্যাল মেডিকেল একসাথে দিয়েছিলাম, বাবাকে বলতাম যে এই ছেলেটা চাকরি পেলো, ছেলে চাকরি পেলো, বাবা খুশি হতো, না ভালো হয়েছে চাকরি পেয়েছে। কিন্তু আমাকে কোনো এবার শোনায়নি যে ওরা চাকরি পেলো তুই কেন পেলি না, বা তো ওরা পাচ্ছে তুই কেন পাচ্ছিস না। আমার অনেক আরও বন্ধু, বাইরে বন্ধু চাকরি পেয়েছে, আমি বাবার বাড়িতে শোনায়, সবাই বাবা মা খুশি হয়, কিন্তু কোনোদিন কম্পেয়ার করে না যে ওরা পাচ্ছে তুই পাসনি, এই জিনিসটা খুব ভালো, যে আমাকে কোনোদিন কম্পেয়ার করেনি, আমাকে কোনোদিন অপমান করেনি। অনেকে বাবা মা ইনসাল্ট করে দেয় যে ও পাশের বাড়ির ছেলে পেলো তুই কেন পাচ্ছিস না, তুই কী করছিস, তুই পড়াশোনা, তুই কোনো ফাঁকি মারছিস, কিন্তু সেটা না। আমার মায়ের আমার পুরো একদম পুরো 100% বিশ্বাস ছিল যে না আমার ছেলে পারবে। প্রথম চাইতো না যে আমি এই ফিল্ডে আসি, কিন্তু কিছু করার নেই, আমার ইচ্ছা, তো মা বুঝে গেছিলো না ওর ইচ্ছা, তো আর আটকাতে পারবে না, তো যাবে। তো অনেক কথা বললাম, আধা ঘন্টা প্রায় হয়ে গেল। তো শেষ পর্যন্ত যারা এখনও দেখছো, অনেক থ্যাংক ইউ আমার পুরো লাইফটা শোনার জন্য। আর অনেক কিছু জানতে পারবে হয়তো, অনেক কীভাবে প্রিপারেশান অনেক কিছু জানতে পারবে। তো কমেন্টে জানাও, শেষ পর্যন্ত যদি দেখে থাকো কমেন্টে জানাও যে হ্যাঁ শেষ পর্যন্ত দেখলাম। আর আমি অবশ্যই আমার পুরো আরও যেগুলো ট্রেনিং লাইভ বা পুরো লাইভ ভিডিও করবো, ঠিক আছে, ভিডিও করে আমি ব্লগ আকারে তোমাদেরকে দিব, তোমরা দেখবে, আরও মোটিভেশন হবে। এগুলোতে অনেক মোটিভেশন পাওয়া যায়, কারণ আমি পার্সোনালি আমি নিজে মোটিভেশন পেয়েছি। আমি যেসব যে জায়গা থেকে আমি হেল্প পেয়েছি, আমি তোমাদেরকেও সেই সব জায়গা থেকে হেল্প করার চেষ্টা অবশ্যই করবো, ঠিক আছে। ভিডিও করতে অনেক প্রবলেম হয়, অনেক পারি না, অসুবিধা হয়, ইচ্ছাও করে না যে ভিডিও বানাই, কিন্তু একমাত্র বানাই যে না আমার ছোটো একটা আধা ঘন্টার ব্যাপারে, আধা ঘন্টার কথা বা কিছু চেষ্টা করাতে অনেকজনের অনেক নলেজ আসবে, অনেকজন অনেক মোটিভেশন পাবে, অনেকে ইন্সপায়ার হবে। তো সেসব কথা ভেবেই আমি ভিডিও বানাই। আর তোমরা কমেন্ট করো, সেই কমেন্টও একটু ভালো লাগে যে না ভিডিওটা বানাতে হবে। তো এইটি বিষয়। তাছাড়া ভিডিও বানাতে পার্সোনালি একটু বিরক্ত লাগে, মানে পারি না যখন বিরক্ত লাগে, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর ভিডিও শেয়ার করে দিও, যে জার্নিটা অবশ্যই বন্ধুদের সাথে কোনো গ্রুপে বা কোথাও শেয়ার করো, মানুষ অনেকে দেখবে, অনেকেও জানতে পারবে। একটু বেশি বকলাম, ঠিক আছে, যদি ভুলভাল কথা বলে থাকি তো ক্ষমা করে দিও। তো অনেক কথা হয়তো মিস হয়ে গেলো, যেগুলো ভেবেছিলাম বলবো।
শেষে এটাই বলবো, যারা প্রিপারেশন করছো অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক মানে হার্ডওয়ার্ক করতে হবে, আর মা বাবার কথা ভাবতে হবে, ভেবে পরিশ্রম করতে হবে।